মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ জন খালাস পরিবারের অসন্তোষ। মাইক্রোক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, বললেন প্রধান উপদেষ্টা। নতুন আইন প্রণয়নের আহ্বান। গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, মন্তব্য মঈন খানের। ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। এবং ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে টালবাহানা নয়, হুঁশিয়ারি সমর্থকদের। লং মার্চে পুলিশের বাধা। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির মধ্যে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, বাকিরা খালাস পেয়েছেন। এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার পরিবার। রায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি পিপি মনিরুল ইসলাম মুকুল বলেন, বাদী এই রায়ে সন্তুষ্ট না হয় উচ্চ আদালতে আপিল করা যায় কিনা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মাগুরা থেকে ইমরুলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন। মামলার বাকি 3 আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে খালাস দেওয়া হয়। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসিয়ার পরিবার। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তারা। আসিয়া ধর্ষণ মামলার রায়ে হিটু শেখের ফাঁসি হতে আমি খুশি এবং দ্রুত বিচারে যেহেতু আমি খুশি, কিন্তু আর 3 জন আসামি বেকসুর খালাস হয়েছে, এতে আমি খুশি না। অভিযোগ গঠন বা বিচার শুরুর 21 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ থাকলো, যার ফলে এরপরে যে বাইরের কোনো লোক শিশু হত্যা এবং নির্যাতন করতে পারবে না। প্রত্যেকটা মামলায়, প্রত্যেকটা বিশেষ করে রেপ কেসে, এই ধরনের রেপ কেসে যদি এভাবে শর্ট টাইমে বিচার করা হয়, তাহলে আমার মনে হয় এই ধরনের অপরাধ করতে গেলে আসামিরা অনেকবার চিন্তা ভাবনা করবে আর এই ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে। মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গত 6 মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। এই ঘটনার পর মাগুরা সহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায় শিশুটি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। মাইক্রোক্রেডিটের জন্য আলাদা ব্যাংক ও নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মাইক্রোক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান, যা মুনাফা ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক নয়। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বাতন বিপ্লবের রিপোর্ট। অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে। মাইক্রো ক্রেডিটের জন্য একটি আলাদা ব্যাংক তৈরি করতে হবে, এজন্য নতুন একটি আইন প্রয়োজন। এই ব্যাংকটি হবে সামাজিক ব্যবসার মডেলে পরিচালিত, যেখানে মালিকরা মুনাফা তুলতে পারবেন না। সেই স্বপ্ন বাস্তবায়নে এবার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন প্রতিষ্ঠিত হচ্ছে রাজধানীর প্রাণকেন্দ্রে, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অবশেষে সেই হলো, আজকে সেটা নতুন বিল্ডিং হলো। এটি হলো আমার শেষ বক্তব্য, যে আমি খুব খুশি হলাম যে এটা পৃথকভাবে হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। যা পৃথকভাবে করেছে তারা বাংলাদেশ ব্যাংকের অনেক লোক ছিল, কিন্তু তারা জিনিসটা বোঝার চেষ্টা করেছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই ব্যাংকের লক্ষ্য হবে মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা উল্লেখ করে তিনি বলেন, এভাবে বেকারত্ব কমবে, মানুষ চাকরি খুঁজবে না, বরং নিজেই কাজ তৈরি করবে। তাদের জন্য তারা মুনাফা পাবে, কিন্তু যারা ঋণ গ্রহীতা নয়, কোয়ালিফাই করে না, সেই রকম যারা ইনভেস্টার, তারা তাদের কাছ থেকে মুনাফা নিতে পারবে না। এই একটা বিশেষ অংশ তার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় অংশ যেটা থাকতে হবে, যেটা আমরা বারে জোর করছি, এই পুরো গ্রামীণ মাইক্রোক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটার আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা।
এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। যে সমস্ত টাকা সে যে টাকা ইনভেস্ট করতে চায়, সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে আসবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এই নতুন ধরনের ব্যাংক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে পারে। কাজে এই ব্যাংক সৃষ্টি করার দায়িত্ব এখন আমাদের। এই যে যারা তরুণরা আছে, মহিলা পুরুষ, ঘরে বাইরে যেখানে আছে, তারা যেন এই বিনিয়োগটা পায় এবং নিজের বুদ্ধিতে নিজের ব্যবসা করে ফেলতে পারে। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা বহু কথা বলার সুযোগ। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গতকাল রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিএনপির প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি কাজ করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা চেয়েছিলেন ক্ষমতায় থাকতে প্রয়োজনে আরও 10,000 মানুষ মারা যাক। গতকাল নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে ফুটবল খেলা উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তথাকথিত সংস্কারের নামে সরকার নির্বাচন পিছিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোসররা রয়েছে। অবিলম্বে তাদের অপসারণ না করলে সসম্মানে বিদায় দিতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি। গতকাল খুলনা সার্কিট হাউস ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথি হিসেবে এইসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান সরকারের দায়িত্ব একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন দেয়া। নির্বাচনমুখী জরুরি সংস্কার করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে কোনো টালবাহানা চলবে না বলে জানান তার সমর্থকরা। গতকাল নগর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারা গুলিস্তান, 0 পয়েন্ট, পল্টন মোড়, প্রেস ক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে নগর ভবনের সামনে গিয়ে আবারও অবস্থান নেন। এ সময় বক্তারা জানান, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। দেশের সবচেয়ে প্রশংসিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা তাদের সম্মানিত বাসিন্দা ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে শেফ সিক্রেট আনভেল নামে একটি বিশেষ রান্নার কর্মশালা আয়োজন করেছে। এই আয়োজনে স্বনামধন্য শেফ মোহাম্মদ জাহিদি উপস্থিত থেকে শিখিয়েছেন কুইক রেসিপি রান্নার নানা রকম টিপস ও ট্রিক্স। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। মানুষের মধ্যে গেটেড কমিউনিটির ধারণাকে জনপ্রিয় করতে এবং একটি সুন্দর মনোরম আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরায় গড়ে উঠেছে দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা। সবুজে ঘেরা এই আবাসন প্রকল্পটির 63% জায়গায় খোলামেলা রাখা হয়েছে, যেন বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ মেলে এখানকার বাসিন্দাদের।
রূপায়ণ সিটি উত্তরার গ্র্যান্ড লাউঞ্জ বিতে সম্মানিত বাসিন্দা ও অতিথিদের নিয়ে রান্নার কর্মশালা আয়োজন করে রূপায়ণ সিটি উত্তরা। স্বনামধন্য শেফ মোহাম্মদ জাহিদি সেখানে নানা রকম রান্নার রেসিপি শেখান। খুবই চমৎকার একটা প্রোগ্রাম করছে, এই জন্য রূপায়ণ সিটিকে ধন্যবাদ জানাই আমরা। রূপায়ণ সিটিকে এবং বিকনকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। খুব সহজে আমাদেরকে শেফ ট্রিক্স দিয়ে রান্না করে খুব সহজে আমরা অনেকগুলো আইটেম শিখতে পেরেছি। রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ সিটি তাদের বাসিন্দাদের জন্য প্রতিনিয়ত নানা রকম ভিন্নধর্মী আয়োজন করে থাকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান উৎসবের আয়োজন করে থাকি। আজকে দেখেন একটি ইনস্টিটিউট, স্বনামধন্য একটা প্রতিষ্ঠান কিন্তু চলে এসেছে আমাদের বাসিন্দাদের একদম কাছে। অর্থাৎ আমাদের এই চার দেয়ালের এই সীমানার মধ্যে থেকে যে মানুষ একটা হতাশার মধ্যে ভুগবে যে আমরা কোথায় কি পাবো, কোথায় যাব, কি শিখবো, কি খাবো, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু প্রতিনিয়তই তাদেরকে এরকম একটা অনুভূতি দেওয়ার চেষ্টা করছি। রূপায়ণ সিটি CSR এর অংশ হিসাবে এই অসাধারণ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে বলে মন্তব্য করেন রূপায়ণ সিটি উত্তরার CEO M মাহবুবুর রহমান। কমিউনিটি লিভিং এর যে মেইন উদ্যোক্তা সেটাই হচ্ছে রূপায়ণ সিটি। তো সেটাকে প্রমোট করা, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় মানুষকে আরও উদ্বুদ্ধ করা, কমিউনিটি লিভিংকে উদ্বুদ্ধ করা, ওইটার পার্ট হিসেবে আজকের এই আয়োজন। সামনে আমাদের এরকম আয়োজন আরও অন্যান্য বিষয়ের উপরও থাকবে। এত সুন্দর আয়োজনের জন্য রূপায়ণ সিটিকে ধন্যবাদ জানায় স্বনামধন্য শেফ জাহিদি এবং বিকন একাডেমির CEO। রান্নাকে শৈল্পিক রূপ দেওয়া যায় এবং দিতে পেরেছি আমি এই রূপায়ণ সিটিতে এসে বুঝলাম। এরা এখানকার রাঁধুনিরা, গৃহিণীরা আমাদের কাছে শিখছে, তারা উপকৃত হচ্ছে। আর ডেফিনেটলি রূপায়ণ সিটির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি তো ইউরোপে অনেক জায়গায় গেছি, আমি রূপায়ণ সিটিতে যখন ঢুকলাম তখন আমার এক কলিগকে বলছিলাম যে দেখো লাইকে ইউরোপ। আমরা যখন ইউরোপে কোনো আবাসিক জায়গায় যেতাম তখন এই এনভায়রনমেন্টটা পেতাম। এর ভিতরে অল টাইপ অফ সোশ্যাল ফ্যাসিলিটিস আছে। রূপায়ণ সিটিকে অবশ্যই অনেক ধন্যবাদ এই ধরনের একটা উদ্যোগ আয়োজন করার জন্য। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সবাইকে রূপায়ণ সিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। লালমনিরহাটের কালীগঞ্জে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার গোরল ইউনিয়নের দুলালী হাড়িখোয়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের ছেলে জামাল হোসেন ও তার মা কমলা বেগম। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পালিত গরুটি ছুটে গিয়ে একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। গরুটি ছোটাছুটি করতে করতে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। গরুকে বাঁচাতে প্রথমে এগিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান জামাল হোসেন। ছেলেকে বাঁচাতে গিয়ে একইভাবে আটকে যান জামাল হোসেনের মা কমলা বেগম। এভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে একে গরু সহ মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ও সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের SM আবুল কামাল আজাদ। জর্জ কোর্ট চেম্বারের এই দাবি জানান তিনি। যুব সমাজের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা দরকার বলেও মনে করেন। রাজনৈতিক ব্যক্তির আদর্শের গুরুত্ব নিয়ে আলোচনা সহ ঢাকা 7 আসনের প্রার্থী হওয়ার সুযোগ পেলে নিজ নির্বাচনী এলাকায় উন্নয়নের পরিকল্পনা গ্রহণ সহ বর্তমানে আলোচিত মানবিক করিডোর ও দেশের নির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরেন। সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। সাভারে থানা যুবদলের উদ্যোগে
দেওগাঁও এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আরিফুর রহমান, সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সহ আরও অনেকে। গাজীপুর জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মরহুম এজাজ আহমেদ বকশী মুন্নার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার যুবদলের উদ্যোগে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহিন ও সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দোয়ায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে তারাব পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ নাসির উদ্দিন, যুবদল নেতা মামুন ভূঁইয়া সহ আরও অনেকে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজ মোস্তফা জামান। শনিবার দুপুরে উত্তরা প্রেস ক্লাব এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য আশরাফুল হক, উত্তরা প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন আল আজাদ ও সেক্রেটারি আরিফুল ইসলাম সহ অনেকেই। ঢাকাস্থ ফেনী জেলা এসএসসি 93 ও এইচএসসি 95 ব্যাচের বন্ধুদের লাল দল বনাম সবুজ দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ন্যাশনাল হ্যান্ডবল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ফেনী ক্লাবের সাধারণ সম্পাদক জহির উদ্দিন আলমগীর, নাসির উদ্দিন মাসুক ও স্বপ্নিল গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, জসিম উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, সদস্য সচিব কপিল মাহমুদ সহ অনেকেই। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানের সভাপতি এস.এম. সাইফুল আলম বলেন, অ্যাসোসিয়েশনকে ফ্যাসিবাদ মুক্ত করার লক্ষ্যে বর্তমান পরিষদের আগমন হয়েছে। তবে সরকার অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রশাসক নিয়োগ হলে নানা ধরনের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হবে। এ সময় বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সি&এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ জন খালাস পরিবারের অসন্তোষ। মাইক্রোক্রেডিট ব্যাংক হবে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান, বললেন প্রধান উপদেষ্টা। নতুন আইন প্রণয়নের আহ্বান।
গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই মন্তব্য মঈন খানের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। এবং ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে টালবাহানা নয়, হুঁশিয়ারি সমর্থকদের, লং মার্চে পুলিশের বাধা। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।